নিচু জায়গা বা গর্তের মতো। তুমি সহজভাবে চিন্তা করে দেখো, একটা হচ্ছে ওলেক্রেনন ফসা আর একটা হচ্ছে করোনয়েড ফসা, এই দুইটা ফসা হতে পারে। এছাড়া আমরা দেখলাম যে এই ফসার মধ্যে দুইটা বিবর্ধিত অংশ যা আলনার মধ্যে আছে। তার মানে বিবর্ধিত অংশকে আমরা কি বলছিলাম? প্রসেস। নাম অপরিবর্তিতই থেকে যাবে। তাহলে বলো দেখি বুদ্ধি করে যে এই দুইটা প্রসেসের নাম কি হবে? এই ওকের সাথে মিল রেখে, ওতে হচ্ছে ওলেক্রেনন প্রসেস, কেতে হচ্ছে করোনয়েড প্রসেস। এটা আমাদের ক্লিয়ার? তার মানে এই দুটো প্রসেস কি ভাইয়া তাহলে রেডিয়াসে আছে? না, রেডিয়াস নাই। তাহলে কোন অস্থির মধ্যে শুধু আছে? আলনার মধ্যে আছে। তাহলে দেখো আমাদের পরীক্ষার প্রশ্নের জন্য আমরা যা যা লাগবে মোটামুটি ক্লিয়ার। আমি কি বললাম? রেডিয়াস আলনার মধ্যে কে ভেতরে থাকে, কে বাইরে থাকে। আমাদের মনে রাখতে হবে যে রেডিয়াস এবং আলনার মধ্যে দুইটার মধ্যে কি থাকে? একটা স্পেশাল জিনিস, স্টাইলয়েড প্রসেস। আমাদের জানতে হবে যে রেডিয়াসের মধ্যে না, আলনার মধ্যে দুটো বিশেষ বিবর্ধিত অংশ আছে, মানে প্রসেস আছে, যেটা আমরা ওকে দিয়ে মনে রাখবো। ওতে হচ্ছে ওলেক্রেনন প্রসেস, কেতে হচ্ছে করোনয়েড প্রসেস। এই জিনিসগুলো তুমি মনে রাখলেই হবে। তাহলে দেখো তোমার মোটামুটি এই ঊর্ধ্ববাহু এবং সম্মুখ বাহু নিয়ে যে প্রশ্ন আসতে পারে সেটা তোমার কমপ্লিট বা ক্লিয়ার। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের হাত। এই সেই হাত। এই হাতে 3 সেট অস্থি ছিল, আমাদের মনে আছে কিনা? এখানে আমরা বলতাম কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। বাংলায় বললে এটাকে বলা হয় কবজি, এটা হচ্ছে করতল, এটা হচ্ছে আঙুল। প্রথমে ভাগ্য ভালো যে এই আমাদের যেটা করতল বা মেটাকার্পাল, এটার আসলে কোনো নাম নাই, কিন্তু এবং ফ্যালাঞ্জেসের কোনো নাম নাই, শুধুমাত্র নাম আছে কোনটা? কবজি। এবং আমি যদি একটু ছবি এঁকে তোমাকে একটু দেখাই, আমি তোমরা জানো যে আমি সুন্দর ছবি আঁকতে পারি। এইরকম যদি একটা ছবি এঁকে তোমাকে দেখানো হয়, তাহলে দেখো এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কবজি। এবং এই কবজি 2 ধরনের অস্থি হতে পারে, বা 2 ধরনের তোমার হচ্ছে মোট অস্থি সংখ্যা আমরা জানি হচ্ছে ভাইয়া 8টি। কিন্তু দেখো এই 2 সারিতে বিভক্ত। একটা হচ্ছে তোমার গোড়ার দিকে সারি, আর একটা হচ্ছে তোমার প্রান্তের দিকে সারি। তাহলে একটা 2 ধরনের, একটা কি ভাইয়া গোড়ার দিকে সারি, আর একটা হচ্ছে কি ভাইয়া প্রান্তের দিকে সারি। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি গোড়ার দিকে অস্থি নয়, নিম্নের কোনটি প্রান্তের দিকে অস্থি নয়। দেখো এগুলো মনে রাখতে পারে আমরা একটা খুবই সুন্দর একটা কথা দিয়ে, যেটা আমরা অনেকবার পড়ছি এবং আমাদের বইতে একসময় মেমোরিটা দেওয়া ছিল। সেটা কি? সুন্দর একটা লাইন আমরা জানি, দেখো, she looks too pretty, try to catch her। এটা দিয়ে আমরা রাখতে পারি she looks too pretty, try to catch her। এটা মানে হলো যে তুমি ধরো অনেকটা এরকম চিন্তা করতে পারো, এই ক্যাচ মানে হচ্ছে আসলে ধরা না। এটা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব অনেক সময় থাকে না যে চা খাই, ওই সময় পাশে যে একটা সুন্দরী মেয়ে দেখলে আমরা বলি না, দেখ দোস্ত মেয়েটা অনেক সুন্দর, পটাবার চেষ্টা করো। এই ক্যাচ মানে হচ্ছে কি ভাই? পটানো। তাহলে দেখো তুমি আমরা মনে রাখবো যে এটা হলো আমাদের গোড়ার দিকের অস্থিগুলো, আর এইটা হলো আমাদের প্রান্তের দিকের অস্থিগুলো। তাহলে দেখো গোড়ার দিকের অস্থি কি আছে? শির, এসে কি হবে? স্ক্যাফয়েড, এলে কি হবে? লুনেট, টিতে কি হবে? ট্রাইকোয়েটাল, পিতে কি হবে? পিসিফর্ম। তাহলে প্রান্তের দিকে কারা আছে? টিতে ট্রাপিজিয়াম, টিতে ট্রাপিজয়েড, সিতে ক্যাপিটেট, এইসে হেমেট। আমরা যদি আমাদের বইয়ের সাথে মিলাই দেখি দেখবো যে এই অস্থিগুলো সুন্দর করে দেয়া আছে। একটা গোড়ার দিকে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, তারপর প্রান্তের দিকে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হেমেট। তাহলে আমাদের মোটামুটি কিন্তু তোমার কবজির অস্থিগুলো আমাদের কমপ্লিট পড়া শেষ। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি তোমার এই পুরো অংশ থেকে আমরা কি শিখলাম? সম্পূর্ণ আমাদের বক্ষ অস্থিচক্র পড়া শেষ হয়ে গেল এবং আমাদের হচ্ছে পুরো বাহু আমাদের পড়া শেষ। এবার আমরা নিচের দিকে চলে যাব। আমাদের মনে আছে কিনা নিচের দিকে এই অংশটাকে আমরা কি বলছিলাম? পা। এবং আমাদের এইটাও করে মনে আছে যে পায়েও 3 সেট অস্থি থাকে। ভাই কয় সেট অস্থি থাকে পায়ে? 3 সেট অস্থি থাকে। ভাই এগুলো আমাদের বা 3 ভাগে ভাগ করা যায় পাকে। কি কি আমাদের মনে আছে কিনা একটু আমরা মনে করার চেষ্টা করি। দেখো আমরা বলছিলাম যে পায়ের এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশের নাম হচ্ছে কি ভাই? এটার নাম হচ্ছে ফিমার। এবং এরপরে নিচের দিকে যেটা থাকে হচ্ছে নিম্ন পা, সেখানে থাকবে টিবিয়া এবং ফিবুলা, এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে চরম। এবার দেখো আমরা প্রথমে চলে আসবো এই যে তোমার হচ্ছে আমাদের প্রথমে যেটা ছিল ঊর্ধ্ব পা। এই ঊর্ধ্ব পা নিয়ে আমরা প্রথমে একটু বলার চেষ্টা করবো। দেখো ঊর্ধ্ব পার একমাত্র অস্থির নাম কি ভাই? এইটার নাম, এর নাম কি? ফিমার। ফিমার থেকে কি প্রশ্ন আসতে পারে? ফিমার থেকে যদি একটা প্রশ্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, সেটা প্রশ্ন আসবে হচ্ছে এই ফিমার কে বলা হয় পৃথিবীর দীর্ঘতম অস্থি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর বা মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি,
উত্তর হবে কি ভাই? ফিমার। এবং দেখো এই ফিমারের মধ্যে থেকে কি প্রশ্ন আসতে পারে? এই ফিমারের মস্তক একটা অস্থির সাথে যুক্ত থাকে, একটু পরে আমরা পড়াবো হিপ বোন, সেটাকে আমরা বলি। এই ফিমারের মস্তকটা হিপ বোনের সাথে যুক্ত থাকে এবং তার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম নামে একটা গহ্বরের মধ্যে যুক্ত থাকে। এটা আমাদের পড়া দরকার নেই। এটা হলো মস্তক। এই মস্তকের পাশাপাশি কিছু দেখো টিউমারের মতো কিছু উঁচু অংশ থাকে। এই টিউমারের মতো উচ্চ অংশকে আমরা বলি ট্রোকেন্টর। এটা ফিমারের একটা স্পেশাল জিনিস, যেটা অন্য কোনো অস্থির মধ্যে নাই। এটার নাম কি তাহলে ভাই? ট্রোকেন্টর। দেখো এই ট্রোকেন্টরটা হচ্ছে বড়, এটাকে আমরা বলি গ্রেটার ট্রোকেন্টর। এই ট্রোকেন্টরটা হচ্ছে ছোট, এটাকে আমরা বলবো লেজার ট্রোকেন্টর। তাহলে দেখো আমরা বললাম যেটা হলো মস্তক, মস্তক বাদে দুটো অংশ থাকতে পারে, একটা হচ্ছে বড় যেটাকে আমরা বলবো গ্রেটার ট্রোকেন্টর, আর একটা হচ্ছে ছোট, এটাকে আমরা বলবো লেজার ট্রোকেন্টর। আর এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম অস্থি। এছাড়া এখানে কিছু কন্ডাইল বা এপিকন্ডাইল আছে। এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কারণ আমরা আগেই পড়ছি যে এরকম কন্ডাইল এপিকন্ডাইল হিউমারাসের মধ্যেও আছে। তাহলে দেখো আমরা ফিমার থেকে কি অংশ পড়তেছি? মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? ফিমার। ট্রোকেন্টর কোথায় পাওয়া যায়? ফিমার। ফিমারের মস্তক কার সাথে যুক্ত হয়? আমরা বলছি হিপ বোনের সাথে। আমরা এখনো দেখি না যে হিপ বোনের একটা গহ্বরের নাম হচ্ছে অ্যাসিটাবুলাম, ওই অ্যাসিটাবুলামের মধ্যে আছে। তাহলে মোটামুটি ফিমার নিয়ে পড়া তোমার শেষ। এবার চলে আসি আমাদের নিম্ন পায়ের অস্থি। কি বলছিলাম ভাই? এই সে নিম্ন পায়ের অস্থি। কি কি হতে পারে আমরা বলছিলাম? একটা নাম হচ্ছে টিবিয়া, আর একটা নাম হচ্ছে ফিবুলা। প্রথমে প্রশ্ন আসতে পারে একই রকম ভাই, কে ভিতরে কে বাইরে থাকে? আমি মনে রাখি এইভাবে, দেখো টিবি ঘরের ভিতরে থাকে, তাহলে টিবিয়া কই থাকবে? ভিতরে। ফতে ফিবুলা, ফতে ফকির, ফকির কই থাকে? ঘরের বাইরে থাকে। তাহলে ফিবুলা কই থাকবে? বাইরের দিকে। তাহলে ভিতরে কে এবং বাইরে কে, এটা তুমি ক্লিয়ার। এবার আমাদের জানতে হবে যে ভাই কে মোটা কে চিকন। ভাই তুমি একটা জিনিস শিওর, তুমি যদি ফকির যদি চিকন হয়, মোটা হয়, তাহলে অবশ্যই তুমি তাকে ভিক্ষা দিবা না। ফকিরা নরমালি চিকনই হয়। যদি মোটা হয় তাহলে তুমি অবশ্যই ভিক্ষা দিবা না। তুমি তাকে বলবা যে ভাই আপনি তো আমার চেয়ে রিচ। কিভাবে বলবা? ইউ আর রিচ ইন ফ্যাট, তার মানে আপনি চর্বির দিক দিয়ে আপনি হয়তো আমার চেয়ে বেশি রিচ বা ধনী, তাহলে তারা ভিক্ষা দেবে না। তার মানে ফকির সবসময় কি হবে? চিকন। তার মানে ফিবুলা কি হবে? চিকন। তাহলে মোটা কি হবে? টিবিয়া। দুইটা প্রশ্নের আনসার আমাদের শেষ। নাম্বার 1, কে ভেতরে কে বাইরে? আমরা বলছি টিবি ভিতরে মানে টিবিয়া ভিতরে, বাইরে কে? ফকির মানে ফিবুলা। আর এবার দেখো কে মোটা কে চিকন? ফকির চিকন হয় মানে ফিবুলা চিকন, টিবিয়া কি হবে? মোটা। যদিও আমি আগে স্টুডেন্টদের পড়াইতাম হচ্ছে এই তোমার হচ্ছে টিবি হচ্ছে মোটা, তার মানে তোমরা অবশ্যই মনে রাখবা যে টিবিয়াটাও মোটা। কিন্তু অ্যাকচুয়ালি এখন এইভাবে আসলে আমরা মনে রাখতে পারতেছি না। কেন আমরা মনে রাখতে পারতেছি না? কারণ এখনকার টিবি গুলো অনেক চিকন, স্লিম বা আল্ট্রা স্লিম টিবি বের হয়ে গেছে, সুতরাং আমরা এটা মনে রাখতে পারতেছি না। তাহলে আমরা এখন কিভাবে মনে রাখবো? ফতে ফিবুলা, ফতে ফকির। তাহলে ফকির চিকন হয়, ফিবুলাও কি হবে? চিকন। এটা একটা জিনিস গেল। আর একটা জিনিস পড়লে তোমার মোটামুটি শেষ। আমরা যে অস্থিটা দেখাচ্ছিলাম এই সেই ফিবুলা, এই ফিবুলাটা দেখতে একটা লাঠির মতো লাগতেছে না? অন্ধ মানুষ যে লাঠি ব্যবহার করে হাঁটে, অনেকটা সেরকম না? এটাকে আমরা বলতে পারি অন্ধের যষ্টি বা অন্ধের ষষ্ঠী। আজম স্যারের বইতে আছে যে তাহলে ফিবুলার আরেক নাম কি? অন্ধের যষ্টি বা অন্ধের ষষ্ঠী বলা হয়। এই জিনিসটা মাথায় রাখবা। এবার আসো আর একটা বেসিক প্রশ্ন আমরা বলি। দেখো আমরা অজু করার সময় পায়ের কোন পর্যন্ত ধৌত করি? অজু করার সময় পায়ের আমরা টাকনু পর্যন্ত ধৌত করি। খেয়াল করে দেখো আমাদের সবাই কোন কোন ধৌত করি? টাকনু পর্যন্ত। এখন মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই টাকনু পর্যন্ত যদি ধৌত করি, টাকনুটা আসলে কি? দেখো পায়ের দুই পাশে দুটো উঁচু জায়গা আছে, এই দুটো উঁচু জায়গায় আমরা একত্রে বলা হচ্ছে টাকনু। সবার পায়ে আছে। এই দুটো উঁচু জায়গাকে মেডিকেলের ভাষায় বলা হয় ম্যালিওলাস। তাহলে এই দুটো ম্যালিওলাস কার কার অস্থির অংশ? একটা হচ্ছে টিবিয়ার ম্যালিওলাস আর একটা হচ্ছে ফিবুলার ম্যালিওলাস। তাহলে দেখো আমরা বললাম যে দুইটা উঁচু অংশ আছে আমাদের পায়ে, এই পাশে একটা উঁচু অংশ, এই পাশে একটা উঁচু অংশ। এটাকে আমরা কি বলছি? টাকনু বাংলা ভাষায়, কিন্তু এটাকে মেডিকেল ভাষায় কি বলা হয়? ম্যালিওলাস। তাহলে ম্যালিওলাস কোন কোন অস্থিতে পাওয়া যাবে? একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। আমরা একইভাবে মনে রাখছিলাম যে রেডিয়াস এবং আলনার মধ্যে কি ছিল? স্টাইলয়েড প্রসেস। একইভাবে মনে রাখতেছি। তাহলে ম্যালিয়াস কোন অস্থিতে পাওয়া যাবে? এই তোমার নিম্ন পায়ের অংশ মানে হচ্ছে টিবিয়া এবং ফিবুলার মধ্যে পাওয়া যাবে। তাহলে মোটামুটি তোমার নিম্ন পা সম্পর্কে পড়া শেষ। এবার দেখো চরণীয় আমরা পড়ছিলাম কি কি থাকে? গোড়ালির অস্থি, পদতল এবং ফ্যালাঙ্গিস। দেখো গোড়ালির যে অস্থিটা আছে, এই অস্থি সংখ্যা ছিল 60টি। এই 60টি আমরা মনে রাখবো। ভাই কি দিয়ে মনে রাখবো? জাস্ট একটা প্রশ্ন দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখতেছি আমরা? দেখো ভাইয়া আমরা মনে রাখবো যে কেন কালকে তালহা কিউবা নামবে, এটা আমরা মনে রাখবো। কিউবা একটা দেশের নাম। তালহা কেন কিউবা নামবে?
এটা আমাদের জানা দরকার নেই, তবে আমাদের জানতে হবে যে কেন কালকে তালহা কিউবা নামবে। এই লাইন দিয়ে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো গোড়ালির 7টি অস্থি। তার মধ্যে কেনতে হবে হচ্ছে কুনিফর্ম। আমরা জানি কুনিফর্ম অস্থি কয়টা থাকে? 3টা। তাহলে এটা 3টা হলো। কালকেতে কি হবে ভাইয়া? ক্যালকেনিয়াস। তালহাতে কি হবে? টেলাস। কিউবাতে কি হবে? কিউবয়েড। নামবেতে কি হবে? নেভিকুলার। তাহলে দেখো তোমার অস্থিগুলো হলো কিনা দেখো। 3, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে দেখো 3 1 4 5 6 7। তাহলে দেখো তোমার কমপ্লিট হয়ে গেছে। গোড়ালির অস্থি মোট কয়টি? 7টি। তাহলে আমাদের মোটামুটি গোড়ালির অস্থিগুলো সম্পর্কে একটা ধারণা হলো। এবার দেখো আমাদের কি বাকি রইল। আমরা পা করছি, কিন্তু পাকে যে অস্থিচক্র ধরে রাখছিল তার নাম কি? শ্রোণী অস্থিচক্র। সেটা আমাদের পড়া হয় নাই। তাহলে আমাদের দেখে মনে আছে কিনা বলতো ভাইয়া? শ্রোণী অস্থিচক্রের অস্থির নাম কি? হিপ বোন। শ্রোণী অস্থিচক্রের অস্থির নাম কি ভাইয়া? হিপ বোন। এই সেই হিপ বোন, যাকে তোমরা অনেকে বোন হিসেবে মানতে চাও। তাহলে এটা কোন বোন? হিপ বোন। মানে আমাদের যে শ্রোণী অঞ্চল আছে এখানে এই অস্থিটা থাকে, এটাকে আমরা বলি হিপ বোন। খেয়াল করে দেখো হিপ বোন থেকে তুমি কি পড়বা? প্রথম মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে ভাইয়া হিপ বোন ছোটবেলায় কি কি অস্থি নিয়ে গঠিত ছিল, এটা মাথার মধ্যে রাখবা। নাম্বার 1 হচ্ছে ইলিয়াম, নাম্বার 2 হচ্ছে ইস্টিয়াম, নাম্বার 3 হচ্ছে পিউবিস। তাহলে ভাইয়া একটা হিপ বোন কয়টা অংশ নিয়ে গঠিত? 3টা। কি কি ভাই বললাম? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। খেয়াল করে দেখো এছাড়া কি কি অংশ আছে তোমার চোখে পড়ার মতো। দেখো এখানে একটা ছিদ্র আছে, একটা জিনিস মনে রাখবা, মেডিকেলের ভাষায় ছিদ্রকে বলা হয় ফোরামেন। তাহলে এটা একটা ফোরামেন, এটা তুমি শিওর, কিন্তু এই ফোরামেনের নাম কি? এই ফোরামেনের নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। তাহলে এই ছিদ্রের নাম কি? অবটুরেটর ফোরামেন। এবার দেখো এখানে একটা গর্তের মতো বা গহ্বরের মতো অংশ আছে, এই গহ্বরের নাম কি? অ্যাসিটাবুলাম। এবং এই অ্যাসিটাবুলামই এই যে 3টা অস্থি আছে না, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, এসে মিলিত হয়। তাহলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসতে পারে, অ্যাসিটাবুলামে কোন অস্থিটি মিলিত হয় না বা কোন অস্থিটি অ্যাসিটাবুলাম গঠন করে না। তাহলে অ্যাসিটাবুলাম কোন কোন অস্থি গঠন করে? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এছাড়া আরেকটা প্রশ্ন এই অ্যাসিটাবুলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে একজনের মস্তক এসে যুক্ত হয়। আমি আগে বলছিলাম কার মস্তক এসে যুক্ত হয়? আমাদের পৃথিবীর দীর্ঘতম অস্থি। কি নাম ভাইয়া? ফিমার। এই দেখো এইভাবে আমাদের দেহে যুক্ত থাকে। তার মানে ফিমারের মস্তক কোন অস্থির মধ্যে যুক্ত থাকে? আমরা যদি বলি হিপ বোনের মধ্যে। যদি প্রশ্ন করি হিপ বোনের কোন অংশের মধ্যে থাকে, অ্যান্সার হবে অ্যাসিটাবুলামের মধ্যে। তাহলে তুমি দেখো এই অংশ থেকে আমরা কি কি পড়বো, আমি আরেকবার একটু রিভিশন দেই। আমরা বললাম যে এটার নাম হলো হিপ বোন। হিপ বোন 3টা অংশ নিয়ে গঠিত। উপর দিকে যেটা থাকে তার নাম হচ্ছে ইলিয়াম, তারপর অংশের নাম হচ্ছে পিউবিস, তারপর অংশের নাম হচ্ছে ইস্টিয়াম। 3 জন এসে মিলিত হয় যে গর্তের মতো অংশ, তার নাম অ্যাসিটাবুলাম। নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ একটা ছিদ্র আছে, ছিদ্রকে আমরা বলি ফোরামেন। এই ছিদ্রের নাম হলো অবটুরেটর ফোরামেন, রাইট? এছাড়া তুমি যখন একটু ডিটেইলস পড়তে যাবা, যারা একটু বেশি মেধাবী স্টুডেন্ট বা যারা একটু হয়তো বা বেশি লোড নিতে পারে, তারা যখন ডিটেইলস পড়তে যাবা তখন একটু খেয়াল করে দেখবা র্যামি বলে কিছু ওয়ার্ড আছে, অর্বুদ বলে একটু কঠিন কঠিন ওয়ার্ড আছে। র্যামি বলতে আসলে কিছুই না, এখানে এই বাহুটাকে বলা হয় র্যামি, এটাকে বলে র্যামি। অনেকে ভাবতে পারে র্যাম রোম এটা কি মোবাইলের মতো আসছে কিনা, না। র্যামি বলতে এই বাহুটাকে বলে, এই নিচের বাহুটাকে বলা হয় নিম্ন র্যামি, উপরের বাহুটাকে বলা হয় ঊর্ধ্ব র্যামি। এই জন্য জাস্ট বললাম আর কি। আবার তোমাকে অনেক প্রশ্ন আসে যে কোনটি দেখতে পাখনার মতো। দেখো এখানে এই অংশটার নাম হলো ইলিয়াম, এটা দেখতে অনেকটা পাখনার মতো দেখা যাচ্ছে। তাহলে পাখনার মতো অংশের নাম কি? ইলিয়াম। সর্বোচ্চ ডিটেইলস প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এর বাইরে থেকে প্রশ্ন আসার কোনো পসিবিলিটি নাই। তাহলে কি কি শিখলাম? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস নিয়ে এটা গঠিত হয়। এবং আমরা শিখলাম যে পাখনা মতো অংশের নাম হচ্ছে ইলিয়াম, র্যামি থাকে হচ্ছে ঊর্ধ্বর্যামি বা নিম্নর্যামি, এটা হচ্ছে আমরা ইস্টিয়ামের মধ্যে পাবো, পিউবিসের মধ্যে পাবো। 3 জন এসে মিলিত হয়েছে অ্যাসিটাবুলামের মধ্যে। এই অ্যাসিটাবুলামের মধ্যে কার মস্তক এসেও যুক্ত হয়েছে? ফিমারের মস্তক এসে যুক্ত হয়েছে। অনেকে আবার পরীক্ষা হলে আরেকদিন পরে দেখা যাবে যে বলে দিয়েছে না ভাই হিউমেরাসের মস্তক এসে যুক্ত হয়েছে। হিউমেরাস কি তোমার পায়ে থাকে? হিউমেরাস কই থাকবে? ঊর্ধ্ববাহুর অস্থি, তাহলে হাতে থাকবে অবশ্যই। তাহলে কোন অংশ হবে? এটা হচ্ছে পায়ের অস্থি, মানে কি ফিমার। তাহলে মোটামুটি তোমার অস্থিগুলো সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। দেখো এত সময় আমরা একটা কঠিন পার্ট পড়লাম, অনেক কঠিন পার্ট। এখন আমরা চলে যাব একটু কম্পারেটিভলি সহজ পার্টের মধ্যে। একটা কঠিন পার্ট মানে অস্থিগুলো আসলে আমাদের পড়তে অনেক কষ্ট হয়, এবং আমরা দেখছি কিন্তু যে অস্থিগুলো পড়া হয়ে গেলে এই অধ্যায়ে একটা মেন কঠিন অংশটাই আমাদের শেষ হয়ে যায়।
তাহলে অস্থি থেকে তোমাদের পড়ার তাহলে নির্দেশনাটা কিরকম হওয়া উচিত বা প্ল্যানটা হওয়া উচিত এরকম ভাবে যে ভাইয়া ক্লাসের মধ্যে যে অংশগুলো পড়ায় দিছে এগুলো আগে ভালো করে পড়ো, এরপরে যদি তুমি এক্সট্রা সময় পাও আর একটু ডিটেলস পড়ো। তবে আমার আশা করি বা এ পর্যন্ত অভিজ্ঞতা এটাই বলে যে ক্লাসের এই অংশটাকে তুমি যদি ভালো করে পড়ে যাও, ভালো করে মুখস্থ করো, তাহলে অবশ্যই তোমার কমন পেয়ে যাবে। এবার আমরা চলে আসবো আমাদের আরেকটা পার্ট, অর্থাৎ দ্বিতীয় পার্ট যেটা বলি। এক্ষেত্রে আমি তিনটা জিনিস তোমাদের একত্রে পড়াবো বা একসাথে পড়াবো। ভাই কোন তিনটা জিনিস একসাথে পড়াবেন? দেখো আমরা এখন পড়াবো অস্থি, পেশি এবং হচ্ছে তরুণাস্থি। তাহলে দেখো তিনটা জিনিস কি কি বললাম ভাই? অস্থি, তরুণাস্থি আর একটা কি পেশি। আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো অস্থি নিয়ে কোনো কথা মানে হলো অস্টিও, তরুণাস্থি নিয়ে কোনো কথা মানে হলো কন্ড্র, পেশি নিয়ে কোনো কথা মানে হলো হয় সার্কো না হলে মায়ো। মাসেল থেকে আসছে, মাসেল মানে পেশি না, মায়ো, মায়ো কথাটা আসছে মাসেল থেকে। এবার আমরা খেয়াল করে দেখি আমাদের তিনটা একসাথে পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা সবগুলো একত্রে পড়ব। প্রথমে দেখো অস্থি, এর আবরণ যদি বলো, আবরণ নিয়ে কোনো কথা মানে হচ্ছে পেরিযুক্ত হয়। তাহলে দেখো অস্থির আবরণ তুমি কি নাম দিবা? পেরিঅস্টিয়াম। তরুণাস্থির আবরণ কি নাম দিবা? পেরিকন্ডিয়াম। এবার দেখো পেশির আবরণ কি নাম দিবা? পেরিসার্কো না, সার্কোলেমা। লেমা মানে কি? সার্কোলেমা। লেমা মানে কি? আবরণী। গেল। এবার কোষের ক্ষেত্রে আসে, দেখো অস্থির কোষ কি নাম হবে? আমরা জানি কোষ মানে তোমরা যদি মনে রাখবা আবরণের ক্ষেত্রে পেরি যেমন যুক্ত হয় এবং আবরণের ক্ষেত্রে যেমন পেরি যুক্ত হয়, একইভাবে কোষের ক্ষেত্রে সাইড কথাটা শুধু যুক্ত করবা, সাইড। তাহলে দেখো এবার সাইড যুক্ত করে নাও। অস্থির কোষ কি হবে নাম? অস্টিওসাইট। তরুণাস্থির কোষ কি নাম হবে? কন্ড্রোসাইট, ঠিক কিনা? এবার খেয়াল করে দেখো তাহলে ভাইয়া পেশি কোষের নাম কি হবে? মায়োসাইট। আমি তখন কি বলছিলাম যে হয় সার্কো হবে নাহলে মায়ো হবে। এবার তোমাকে আরেকটু ডিটেইলসে পড়ি যেগুলো তুমি বইয়ের মধ্যে পাবা। দেখো এই যে তুমি যে অস্থির কোষ বললা, তোমার বইতে পাবা যে অস্থির কোষ মোট হচ্ছে 4টা। তরুণাস্থির কোষ মোট হচ্ছে 2টা। একইভাবে পেশির কোষও মোট হচ্ছে 2টা, বা আমরা বলি যে 2 ধরনের হতে পারে। কিরকম? অস্থির কোষের যে 4টা দশা আমি তোমাকে একটু বলি, তোমার বইয়ের সাথে মিলাই দেখবা। একটা হচ্ছে আদি দশা, যেটাকে আমরা বলি প্রো, তাহলে প্রো অস্টিয়াম একটা হতে পারে। এরপরে বাচ্চাকালের দশা আমরা বলি বতে বাচ্চা, বতে ব্লাস্ট। এবার হচ্ছে বাচ্চা মারামারি করছে বা ক্লাসে জড়ায় গেছে, তার মানে হবে হচ্ছে ক্লাস্ট। আর পরিণত কোষের নাম আমরা বলি সাইট। তাহলে এবার দেখো আমরা 3টা দশার নাম পেলাম, একটা হচ্ছে প্রোস্টিয়াম, তারপর হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এই 4টা হচ্ছে তোমার আমাদের মনে রাখতে হবে যে অস্থির 4 ধরনের বা 4টা দশার নাম। তাহলে ছোটবেলায় বা অস্থির কোষ তৈরি হওয়ার আগে দশাকে আমরা কি বলবো? প্রোস্টিয়াম। তারপরে কি হবে? আমরা বলবো অস্টিওব্লাস্ট, তারপর বলবো অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। কিন্তু তাহলে ভাই তরুণাস্থির ক্ষেত্রে কি হবে? তরুণাস্থির জাস্ট 2টা দশাই থাকে। কি কি দশা থাকবে? একটা হয় ব্লাস্ট, অথবা পরিণত হয়ে গেলে সেটা হয়ে যায় সাইট। তাহলে কি কি নাম হবে? দেখো হবে কন্ড্রোব্লাস্ট অথবা কন্ড্রোসাইট। পেশি ক্ষেত্রে সেম, 2 ধরনের হতে পারে, হয় ব্লাস্ট অথবা সাইট হবে। তার মানে কি হবে? হয় মায়োব্লাস্ট অথবা মায়োসাইট। এটা দেখো বেসিক জিনিসটা তুমি বুঝছো কিনা। তাহলে আমি আরেকবার একটু বলি, অস্থির যে কোষগুলো আছে 4টা দশা আছে। তোমার বইতে লেখা আছে 4 ধরনের আছে, অ্যাকচুয়ালি 4টা দশা। কি কি দশা? দেখো আদি দশাকে আমরা বলি প্রোস্টিয়াম, তারপরে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। আমরা বলছি বাচ্চাকালে ব্লাস্ট, তবে মারামারি করে মানে ক্লাসে জড়ায় যায় ক্লাস, তারপরে হচ্ছে পরিণত হয়ে যায় তাকে আমরা বলি সাইট। এদের আবার এতগুলো মাঝখানে কিছু নেই, দুইজনেই শুধু ব্লাস্ট এবং সাইট হতে পারে। নাম হবে তাহলে কন্ডোব্লাস্ট, কন্ডোসাইট, মায়োব্লাস্ট, মায়োসাইট। কথা ক্লিয়ার? এভাবে আমরা একটু ডিটেইলসে যাব। প্রথমে আমরা অস্থির ডিটেইলসে যাব। তোমাকে যদি বলা হয় বেসিক ভাবে বা অস্থিকে কয় ভাগে ভাগ করা যায়? অস্থিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলি নিরেট অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। নাম শুনে তোমার একটা জিনিস মাথার মধ্যে আসতেছে, নিরেট মানে শক্ত, স্পঞ্জি মানে কি? নরম। তার মানে নিরেট অস্থিগুলো কোনগুলো? আমরা যেগুলোকে অস্থি বলি এগুলো আসলে নিরেট অস্থি। কিন্তু তুমি যখন বাচ্চা ছিলা, শিশু ছিলা, বা পাখিরা যেহেতু আকাশে উড়ে, তার মানে ওদের বায়ুপূর্ণ অস্থি থাকে, তাহলে ওটা শক্ত থাকে না।
অর্থাৎ পাখি দেহ এবং শিশু দেহ, এই দুই দেহের মধ্যে যে অস্থি পাওয়া যাবে সেটা স্পঞ্জি অস্থি। বাকি যত অস্থি আছে সবাই কি নিরেট অস্থি। তোমার তোমার যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, এখনকার যে অবস্থা আছে সবাই কি অস্থি নিরেট অস্থি। এবার খেয়াল করে দেখি স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থির মধ্যে মেন পার্থক্যটা কোথায়। এখানের মধ্যে স্পঞ্জি মানে নরম, আর নিরেট শক্ত হয়। কেন শক্ত হয়? কারণ এখানে একটা হেবারসিয়ান তন্ত্র থাকে। আমরা বলি না অনেক সময় যে একটা বাড়ি, দুটো বাড়ি বানালে একটা বাড়ির মধ্যে তুমি অনেক রড দিলা আর একটা বাড়ির মধ্যে কোনো রড দিলাই না, কোন বাড়িটা বেশি মজবুত হবে বা নিরেট হবে বা শক্ত হবে? যে বাড়িটার মধ্যে রড বেশি দিছে। অস্থির মধ্যে হেবারসিয়ান তন্ত্রটা অ্যাকচুয়ালি একটা রডের মতো কাজ করে, শক্ত করে এটা। তাহলে কোথায় হেবারসিয়ান তন্ত্র থাকবে? নিরেট অস্থির মধ্যে কি পাওয়া যাবে? হেবারসিয়ান তন্ত্র। কোন মেটা আবিষ্কার করছে? বিজ্ঞানী হেবারসিয়ান, এটা আবিষ্কার করছে। তাহলে আমাদের এখন পড়ার মেন অবস্থা হচ্ছে হেবারসিয়ান তন্ত্রটা আমাদের বুঝতে হবে, যেটা আমরা অনেক সময় বুঝি না। আমি একটু বুঝাই দিই 1 মিনিট, তুমি দেখো সহজে বুঝতে পারো কিনা। হেবারসিয়ান তন্ত্র আসলে কিছুই না। তোমাকে ছোট করে যদি বলি, ভিতরের দিকে এই হেবারসিয়ান তন্ত্রের ভিতরের দিকে একটা নালী থাকে, এই ক্যানেলকে আমরা বলি হেবারসিয়ান ক্যানেল। তাহলে এই নালীকে আমরা কি বলবো? হেবারসিয়ান ক্যানেল। এর চারিদিকে কতগুলো স্তর থাকে, স্তর, চারদিকে কিছু স্তর থাকে। এই স্তরগুলোকে আমরা বলবো হলো ল্যামেলি। এবার দেখো এই স্তরগুলোর মাঝে কিছু গহ্বর বা ছোট ছোট গহ্বর থাকবে, এই গহ্বরকে আমরা বলবো ল্যাকুনা। এই ল্যাকুনা গুলো থেকে কিছু অংশ এরকম বের হয়ে চলে গেছে, ছোট ছোট নালী। এই নালীগুলোকে আমরা বলি হচ্ছে, এখানে লেবেলিং করি, এটাকে আমরা বলি হচ্ছে ক্যানালিকুলি, ক্যানালিকুলি। এবার দেখো তাহলে এই যে একটা তোমার হেবারসিয়ান ক্যানেল, এর পাশাপাশি আরেকটা হেবারসিয়ান তন্ত্র থাকতে পারে, সেই হেবারসিয়ান তন্ত্রের সাথেও এরকম ভাবে ক্যানেল থাকতে পারে। তো দেখো এই হেবারসিয়ান ক্যানেলের সাথে যে নালী যুক্ত থাকে এই নালীর নাম হলো ভক্সম্যান ক্যানেল, ভক্সম্যান ক্যানেল। তাহলে দেখো কি কি অংশ আছে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা আরেকবার পড়ি তাহলে সহজভাবে মনে থাকবে। তাহলে প্রতিটা হেবারসিয়ান তন্ত্রের মাঝের দিকে একটা ক্যানেল থাকে বা নালী থাকে, এই নালীর নাম কি? হেবারসিয়ান নালী। তার চারদিকে কতগুলো স্তর থাকে, এই স্তরগুলোকে আমরা কি বলি? ল্যামিনি। এই ল্যামিনির মধ্যে কিছু গহ্বর থাকে ছোট ছোট, এই গহ্বরকে আমরা বলি ল্যাকুনা। আর এই ল্যাকুনার চারদিকে কিছু ছোট ছোট নালী বের হয়ে গেছে, এই নালীকে আমরা বলি ক্যানালিকুলি। এই নালীকে কি বলবো? ক্যানালিকুলি। তাহলে দেখো তাহলে এই যে হেবারসিয়ান নালী এবং পাশের যে আরেকটা হেবারসিয়ান নালী থাকে, এর সাথে যে নালী যুক্ত থাকে তার নাম কি? তার নাম হচ্ছে ভক্সম্যান নালী বা ভক্সম্যান ক্যানেল। তাহলে এই কথাগুলো তুমি হয়তো বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে লেখা আছে, তুমি একবারে বুঝে নিলা, ঠিক আছে? এটা বোঝা শেষ। তাহলে মোটামুটি তোমার অস্থি নিয়ে একটা ধারণা শেষ। এখন আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তরুণাস্থি থেকে কি প্রশ্ন আসতে পারে? অস্থি তো আমাদের পড়া শেষ হয়ে গেল। দেখো তরুণাস্থি থেকে একটা প্রশ্ন কিছু প্রশ্ন তুমি অলরেডি জানো, যেমন তরুণাস্থি কোষের নাম কি? কন্ডোসাইট। তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ডিয়াম। এরকম কথাবার্তা তুমি অলরেডি জানো। এছাড়া কি জানতে হবে? বেশি ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য তরুণাস্থির প্রকারভেদ এবং তার উদাহরণ আমরা মনে রাখবো। তরুণাস্থি প্রধানত 4 প্রকার। কয় প্রকার ভাইয়া? 4 প্রকার। কি কি? স্পঞ্জিওস, আমরা জানি হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক যেটাকে আমরা বলি ইংলিশ ইলাস্টিক, চুনময় বা ক্যালসিফাইড, আর হলো শ্বেততন্তুময়। মোট কয় ধরনের পেলাম? 4 ধরনের। উদাহরণ মনে রাখতে হবে। আমি মনে রাখতে হবে, দেখো তোমরা সবাই একটু বইতে দেখবা, যেটার নাম হচ্ছে স্বচ্ছ। এবার একটু খেয়াল করে দেখবা, সতে স্বচ্ছ, এর পাশে লিখে রাখবা সতে শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্রের যদি কোনো অংশ তুমি দেখো, অবশ্যই এটা স্বচ্ছের উদাহরণ। তুমি দেখো যে কি কি অংশ আছে শ্বসন তন্ত্রের অংশ। দেখো নাক আছে, স্বরযন্ত্র আছে, ট্রাকিয়া আছে, এগুলো সবই তাহলে কি দিয়ে গঠিত? স্বচ্ছ তরুণাস্থি দ্বারা গঠিত। এবার দেখো স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক তোমাদের বইতে আছে। স্থিতিস্থাপককে ইংলিশে কি বলা হয় ভাইয়া? ইলাস্টিক। খেয়াল করে দেখো, তাহলে তুমি 3 বার উচ্চারণ করো, ইলাস্টিক ইলাস্টিক ইলাস্টিক, মানে টিপলি দিয়ে আমরা মনে রাখবো। এর উদাহরণগুলো কিভাবে মনে রাখবো ভাই? দেখো ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বাংলায় বলে বহিকর্ণ বা পিনা, তোমার বইতে লেখা আছে বহিকর্ণ বা পিনা। ইতে হবে হচ্ছে ইউস্টিশিয়ান টিউব, ইউস্টিশিয়ান টিউব মানে ইউস্টিশিয়ান নালী, তোমার বইতে লেখা আছে ইউস্টিশিয়ান টিউব বা নালী। ইতে হচ্ছে এপিগ্লোটিস। তাহলে 3টা জিনিস পারলে দেখো, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বাংলায় তোমার লেখা বইতে লেখা আছে বহিকর্ণ বা পিনা। ইতে হচ্ছে ইউস্টিশিয়ান টিউব, তোমার বইতে ইউস্টিশিয়ান নালী লেখা আছে। ইতে হচ্ছে এপিগ্লোটিস বা তোমার বইতে আলজিবা লেখা আছে।
অ্যাক্টিভ আর আলজিবা দুইটা লেখা আছে। সুতরাং এটা আমরা স্থিতিস্থাপক উদাহরণ গেল, এটা উদাহরণ গেল। বাকি হলো দুইটা, যে কোনো একটা পড়বো, চুনময় বা ক্যালসিফাইডটা পড়বো। দেখো কতে ক্যালসিফাইড, কতে করোটি। এবার আমাকে বলো করোটি মানে কি? করোটি মানে মস্তক। তার মানে কোন উদাহরণের মধ্যে তুমি যদি দেখো মস্তক কথাটা আছে, সেটা হতে পারে হিউম্যানাসের মস্তক, সেটা হতে পারে ফিমারের মস্তক, সেটা হতে পারে গরুর মস্তক, ছাগলের মস্তক, যা কোনো মস্তক তুমি যদি পরীক্ষার হলে কি অপশন দেখো, চোখ খুলে তুমি দেখো যে পরীক্ষার হলের মধ্যে লেখা আছে নিম্নের কোনটি তুলনাস্থির উদাহরণ নয়, বা নিম্নের কোনটি চুনময় বা ক্যালসিফাইড তুলনাস্থির উদাহরণ। কোন অপশনের মধ্যে তুমি দেখো যে লেখা আছে মস্তক, চোখ বন্ধ করে তাকাই দিয়ে উত্তর কমপ্লিট। কারণ তোমার বইতে মস্তক দিয়ে শুধুমাত্র এই ক্যালসিফাইড বা চুনময়ের উদাহরণ দিয়ে আছে। তাহলে আরেকটা হলো শ্বেততন্তুময়, সেটা তোমার পড়া দরকার নেই, কারণ চারটার মধ্যে তুমি যদি তিনটাই পারো আর একটা মুখস্থ করার দরকার আছে কোনো দরকার নেই। তাহলে আমাদের তরুণাস্থি পড়াও শেষ। এবার হলো পেশি। ভাই পেশি নিয়ে কি পড়বো ভাইয়া? খেয়াল করে দেখো, পেশির ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করব, আমরা অলরেডি কিছু ইনফরমেশন দেখা হয়েছে। সেটা হচ্ছে কি কি জানছি খেয়াল করে দেখো, পেশির আবরণের নাম কি? সার্কোলেমা। পেশির কোষের নাম কি? মায়োসাইট। বাচ্চাকালে এই মায়োসাইটের নাম কি ছিল? মায়োব্লাস্ট। তার মানে আদি পেশি কোষের নাম কি? আদি পেশি কোষের নাম হচ্ছে মায়োব্লাস্ট। পরিণত পেশি কোষের নাম কি? মায়োসাইট। আর এর আবরণের নাম কি? সার্কোলেমা। এটা তোমাদের মনে আছে। একইভাবে এই মায়োর মধ্যে যে তোমার তন্তু থাকে, পেশির মধ্যে যে তন্তু থাকে, তন্তুকে আমরা বলি হচ্ছে ফাইব্রিল। তাহলে বলো এই পেশির মধ্যে যে তন্তু দ্বারা গঠিত থাকে, এই তন্তুর নাম কি হবে? এই তন্তুর নাম হবে, পেশি নিয়ে কোনো কথা মানে মায়ো আর ফাইব্রিল যুক্ত হইছে, অ্যানসার কি হবে? মায়োফাইব্রিল। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পেশির মধ্যে যে তন্তুময় অংশগুলো থাকে বা সুতামুক্ত অংশ থাকে তার নাম কি? মায়োফাইব্রিল। এটা দুই ধরনের প্রোটিন নিয়ে গঠিত, যেটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কি নাম রাখবো? একজনের নাম হলো অ্যাক্টিন, আর একজনের নাম হচ্ছে মায়োসিন। তুমি এমনি মনে থাকে, না হলে এম লিখে রাখতে পারো। তাহলে এই যে মায়োফাইব্রিল, এটা কি দ্বারা গঠিত? অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন নামে দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত। এই অ্যাক্টিন এবং মায়োসিনের কারণে পেশির সংকোচন এবং প্রসারণ ঘটে। আর একটা জিনিস মনে রাখবা, এই পেশির 75% কি হচ্ছে পানি, 75% কি থাকে? পানি থাকে। তাহলে তুমি দেখো পেশি সম্পর্কে তোমার অনেক ইনফরমেশন জানা হয়ে গেছে। এখন তোমাকে জানতে হবে যে পেশি কয় প্রকার। একটা বাচ্চারা তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই পেশি কয় প্রকার, সে বলে দিতে পারবে। কয় প্রকার আমরা জানি? 3 প্রকার। একটা হলো ঐচ্ছিক পেশি, আর একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃদপেশি। আমার মেইনলি জানতে হবে উদাহরণগুলো, 100% ইম্পর্টেন্ট, পড়তেই হবে। সেক্ষেত্রে তুমি যদি যে কাউকে জিজ্ঞেস করো, রাস্তাঘাটে যে কাউকে তুমি জিজ্ঞেস করো, বা একটা বাচ্চারা জিজ্ঞেস করো যে ভাই যে হৃদপেশি কোথায় পাওয়া যায়, সবাই বলতে পারবে যে হৃদপেশি আপনি জানেন না, এটা তো হৃদপিণ্ডে পাওয়া যায়। তাহলে একটা উদাহরণ তোমার কমপ্লিট। তাহলে হৃদপেশি কোথায় পাওয়া যাবে? হৃদপিণ্ডে। এখন বাকি রইল ঐচ্ছিক পেশি এবং হচ্ছে অনৈচ্ছিক পেশি। আমরা যে কোনো একটা পড়বো। আমরা পড়বো হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি কি মনে রাখবো? যেখানে তুমি দেখবা নালী অথবা থলি আছে, এটা অবশ্যই অনৈচ্ছিক পেশি উদাহরণ। প্রশ্ন আসতে পারে ভাইয়া কি কি নালী আছে, একটু বইতে ফেলে দেখো, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে কি কি নালী আছে। পৌষ্টিক নালী, নালী আছে না? রক্ত নালী, নালী আছে না? শ্বাস নালী, নালী আছে না? তাহলে দেখো 3টা নালীর উদাহরণ বললাম, যেটা বইতে আছে। থলির মধ্যে দেখো 2টা আছে, একটা আছে মূত্র থলি, থলি আছে না? জরায়ু এক ধরনের থলির মতো অংশ। তাহলে জরায়ু কি হবে? তুমি পড়ার জন্য বা মুখস্থ করার জন্য মনে রাখতে পারো যে জরায়ু থলি। পারা যাবে কি যাবে না বলো? অবশ্যই এটা পারা যাবে। তাহলে এই উদাহরণটা ক্লিয়ার। তাহলে তুমি দেখো হৃদপেশি পড়ছো, অনৈচ্ছিক পেশি পড়ছো, ঐচ্ছিক পড়ার দরকার নেই। তারপরে তুমি যদি পড়তে যাও, মনে রাখতে পারো দেখবে যে তুমি, আমরা চোখে অনেক সময় সানগ্লাস পরি না, সানগ্লাসের একটা নাম কি? গগজ। তুমি এটা মনে রাখতে পারো, মেন গুলো এটাকে মনে রাখা যায়। চোখ, কতে গলবীর, যতে জিহ্বা, এই 3টা হচ্ছে ঐচ্ছিক পেশি উদাহরণ। চোখে গগজ পরি না, তাহলে দেখো মেন গুলো মনে রাখলাম। চোখ, গতে হচ্ছে তোমার গলবীর, আর যতে হচ্ছে তোমার জিহ্বা। মনে থাকবে কি থাকবে না বলো? পারা যাবে না? মেন অংশ চোখ, গলবীর, জিহ্বা। চোখ, গলবীর, জিহ্বা। চোখে গগজ পরি, চোখ, গলবীর, জিহ্বা। এটা অ্যাকচুয়ালি মনে রাখার দরকার নেই। তুমি যেহেতু অনৈচ্ছিক পারো, হৃদপেশি পারো, তোমার এটা মুখস্থ করার দরকার নেই। তারপর কেউ যদি বলে যে না ভাই আমার মনে রাখতেই হবে, আমার এই ঐচ্ছিক পেশি সম্পর্কে না জানলে বা মুখস্থ না করলে আমার খুব খারাপ লাগবে, তারা এটা মনে রাখতে পারো।
অসুবিধা নেই। তাহলে এই উদাহরণগুলো আমাদের পড়া শেষ। এবার আমরা খেয়াল করে দেখো ভাই আর কি পড়তে পারি। কিছু পার্থক্য আছে তোমাদের বইতে, একটা এই পার্থক্য থেকে দেখে নিবা যে কোথায় শাখা পোশাখা আছে বেশি, কোথায় ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়, এই দুটো জিনিস জানতে হবে। মনে রাখবা হৃদ পেশির মধ্যে শুধুমাত্র শাখা পোশাখা থাকে এবং ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পার্থক্য করে কার দৈর্ঘ্য কতটুকু, কার পুস্তক কতটুকু, দেখবা তোমাদের কম্পিউটার বইয়ে সুন্দর একটা বক্স দেওয়া আছে, ওইখান থেকে তুমি এটা পড়ে নিবা। এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট না করি। তাহলে পেশি নিয়ে এগুলো কথা শেষ। এবার দেখো তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা কি ভাই, ঐচ্ছিক পেশির প্রকারভেদ তোমার বইতে দেওয়া আছে। নামগুলো থেকে তুমি কিছু নাম মনে রাখবা। ঐচ্ছিক পেশি কয় প্রকার? তাহলে আমরা আরেকটা জিনিস আমাদের বইতে আছে ভাইয়া, এটা ভাইয়া পড়তে বসে, ঐচ্ছিক পেশির প্রকারভেদ এবং তার উদাহরণ। দেখবে একটা আছে তোমার বইতে আছে ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর বইতে গুলো দেখো। নাম্বার 2 হলো দেখা আছে এক্সটেনশন, এক্সটেনশন আমি জাস্ট একটু বুঝায় বুঝায় বলি। নাম্বার 3 হচ্ছে তোমার হচ্ছে অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর। নাম্বার 4 হচ্ছে তোমার হচ্ছে অ্যাডাক্টর, অ্যাডাক্টর আছে। এবং নাম্বার 5 আছে তোমার হচ্ছে ডিপ্রেসর। নাম্বার 6 হচ্ছে লিভেটর এবং নাম্বার 7 হচ্ছে রোটেটর। এইগুলোর আগে নাম শুনো, তারপরে তোমাকে আমি উদাহরণগুলো মনে রাখা দিচ্ছি। তাহলে আমরা কয় প্রকার পেলাম? 7 প্রকার। কি বললাম? ঐচ্ছিক পেশি, ফ্লেক্সর, এক্সটেনশন, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, ডিপ্রেসর, লিভেটর এবং হচ্ছে আমরা বললাম রোটেটর। ভাই একটা সহজ কথা বলি, তোমার পরীক্ষার প্রশ্ন আসবে না যে নিম্নে কোনটি ঐচ্ছিক পেশি প্রকার, পরীক্ষার প্রশ্ন আসবে সরাসরি যে কোনটি অ্যাডাক্টর পেশি উদাহরণ, কোনটি অ্যাবডাক্টর পেশি উদাহরণ। সেক্ষেত্রে আমি এভাবে মনে রাখি, খেয়াল করে দেখো বাংলা নামগুলো একটু দেখা হবে। ফ্লেক্সর, কথা লাগছে ফ্লেক্স, ফ্লেক্স মানে কি? ভাঁজ করা। এখান থেকে এই এটা যদি আমরা চিন্তা করি কোনই, এটাকে আমি যদি বলি ভাঁজ করা, এইভাবে ভাঁজ করা বলে, এটা বলে ফ্লেক্সর। এখান থেকে এই পর্যন্ত এই পেশিটা আছে, তার নাম হলো বাইসেপস। পিছনের দিকে থাকে হলো ট্রাইসেপস। দেখো এই বাইসেপস যখন টান দেয় তখন হাত ভাঁজ হয়, তার মানে আমরা বলি ফ্লেক্সর পেশি, তাহলে কি হবে? বাইসেপস। ট্রাইসেপস যখন টান দেয় তখন হচ্ছে হাত খুলে যায়, এটাকে আমরা বলি এক্সটেনশন। তার মানে এই পেশিটার নাম হলো এক্সটেনশন পেশি। তাহলে তুমি দেখো দুইটা অপশন অলরেডি তোমার মনে থাকবে নিজে নিজে প্র্যাকটিস করলে। এটা হলো ফ্লেক্সর, বাইসেপস থাকে, এদিকে থাকে এক্সটেনশন, ট্রাইসেপস থাকে, দুটো ক্লিয়ার। এবার দেখো অ্যাডাকশন, অ্যাডাকশন মানে আমরা সবাই জানি অ্যাডিক্টেড হওয়া, কাছে আসা। আমার হাত যদি এভাবে দূরে নেই এটাকে বলি অ্যাবডাকশন, কাছে আনাকে আমরা বলি অ্যাডাকশন। এখানে পেশির নাম থাকে ডেল্টয়েড পেশি, এখানে থাকে ল্যাটিসিমাস ডরসি। ডেল্টয়েড পেশি যখন টান দেয় তখন হয় অ্যাবডাকশন, হাত সরে গেল, কাছে আনে ল্যাটিসিমাস ডরসি, তাহলে এটা কি হবে? অ্যাডাকশন। তাহলে দেখো অ্যাডাকশন কাছে আনে, অ্যাবডাকশন দূরে নেয়, গেল। তাহলে আমরা দেখো ফ্লেক্সর পাইলাম হলো, আমরা মনে রাখলাম বাইসেপস, এটা হলো ট্রাইসেপস, ট্রাই মানে 3। অ্যাবডাকশন আমরা মনে রাখলাম হলো ডেল্টয়েড পেশি। অ্যাডাক্টর মানে হচ্ছে কাছে টেনে আসে, এখান থেকে ল্যাটিসিমাস ডরসি, তাহলে কি নাম হবে? ল্যাটিসিমাস ডরসি। ডিপ্রেশনে কে করে এবং লিভেটর কি করে? দেখো ম্যাসেটর নামে একটা পেশি থাকে, ম্যাসেটর। এই ম্যাসেটর বা মেসি লিফটে উঠে, এভাবে মনে রাখতে পারো। ম্যাসেটর লিফট করে, লিভেটর মানে হলো লিফটের মাধ্যমে উপরে নিয়ে যায়। দেখো আমি যখন খাবার খাই, হা করলে ম্যান্ডিবলটা নিচে নামে, আবার মুখ আটকায় দিলে কি হয়? ম্যান্ডিবলটা উপরে ওঠে। উপরে ওঠাকে আমরা বলি লিফট করা, উপরে ওঠা। নিচে নামাকে আমরা বলি ডিপ্রেশনে বা নিচে চলে যাও। তাহলে ডিপ্রেশন যে পেশি তার নাম হলো ম্যান্ডিবুলেট, আর লিভেটর পেশির নাম ম্যাসেটর। বাকি হলো রোটেটর, তার নাম হলো পিরিফর্মিস, পিরিফর্মিস। তাহলে তুমি দেখো এইভাবে একবারের জায়গায় দুইবার তুমি যখন চিন্তা করে করে মুখস্থ করবা, তোমার কাছে এটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। তার মানে আমরা ঐচ্ছিক পেশি প্রকারভেদ, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কয়েকবার এভাবে পড়বো যে মোট কি কি আছে। আর একবার একটু খেয়াল করে দেখো, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করলেই হবে। এখানে যে পেশি থাকে এর নাম হলো বাইসেপস, এর কাজ হলো ভাঁজ করা মানে ফ্লেক্সন করা। এদিকে যে থাকে তার নাম হলো ট্রাইসেপস, এর হচ্ছে প্রসারণ করা। তাহলে এটা বাইসেপস, এটা কি হবে? ট্রাইসেপস। এটা একটা গেল। এদিকে একটা পেশি থাকে নাম হলো ডেল্টয়েড পেশি, এটার কাজ হচ্ছে দূরে সরাই নেওয়া মানে অ্যাবডাকশন। এদিকে একটা পেশি থাকে তার নাম হচ্ছে লেভেটর পেশি বা সরি এটাকে আমরা বলি ল্যাটিসিমাস ডরসি পেশি। এটা হচ্ছে কাজ হচ্ছে কাছে নিয়ে আসে।
এইদিকে একটা থাকে হচ্ছে মেসি লিফটে উঠে, মানে লিভেটর হচ্ছে তোমরা বলতে পারি হচ্ছে ম্যাসেটর যে উদাহরণটা আছে। তারপর থাকে ডিপ্রেশন, ডিপ্রেশন হচ্ছে ম্যান্ডিবুলার, আর রোটেটর পেশির নাম হচ্ছে পিরিফর্মিস। কয়েকবার পড়লে তুমি পারবে আশা করি। তাহলে এটা আমাদের পড়া শেষ। পেশি নিয়ে আমাদের আর কোনো পড়ার কিছু নাই। এবার আমাদের বাকি রইল হচ্ছে দুটো অংশ। একটা হলো হাঁটুর সঞ্চালনে দুই ধরনের পেশি আছে। একটা হলো আমরা বলি বক্রীকরণ পেশি, তোমাদের বইতে একটা বড় টপিক আছে। আর একটা আছে আমাদের হচ্ছে প্রসারণ পেশি। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনটা বক্রীকরণ পেশি, কোনটা প্রসারণ পেশি, এটা আমাদের মনে রাখাটা খুবই জরুরি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস এর নাম কি বললাম আমরা ভাইয়া ভর্তি পরীক্ষা আসার মতো? সেটা হচ্ছে হাঁটুর সঞ্চালন। হাঁটুর সঞ্চালন, এই হাঁটুর সঞ্চালনে দুই ধরনের পেশি আছে। একটা কি বললাম আমরা? একটা নাম আমরা বলছি বক্রীকরণ পেশি। বক্রী। আচ্ছা দেখো, আমাকে একটু বুদ্ধি করে বলতে হবে বক্রী মানে কি? বক্রীকে আমরা ইংলিশে কি বলা হয়, বা আরেক নাম কি? বক্রী মানে হলো ছাগল। ছাগলকে আমরা ইংলিশে কি বলি? গট। জি দিয়ে শুরু, তাই না? তাহলে দেখো জি, পরবর্তী অক্ষরের নাম কি? এইচ। এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে পরবর্তী অক্ষরের নাম হচ্ছে এইচ। তাহলে পরীক্ষা যদি বলি যে বক্রীকরণ পেশি কয়টি? দুইটি। কি কি বললাম ভাই? জিতে গ্যাস্ট্রোকনেমিয়াস, এইচে হ্যামস্ট্রিং। একটা জিনিস মনে রাখবা, হ্যামস্ট্রিং কোন পেশির নাম না, এটা আসলে একজন বিজ্ঞানীর নাম। এবং ওই বিজ্ঞানী যে তিনটা পেশি একত্রে দেখছিল, ওই তিনটা পেশিকে একত্রে বলা হয় হ্যামস্ট্রিং পেশি। তার জন্য দেখো, তাহলে এটা যে তোমার তিনটা পেশির যোগফল, এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা যে তোমার হচ্ছে হ্যামস্টার যে পেশি থাকবে, এটা উনি কোন ধরনের লোক ছিল? উনি হচ্ছে বস টাইপের লোক ছিল। বস মানে কি ভাই? বিতে হচ্ছে আমরা মনে রাখবো বাইসেপস ফিমোরিস, এসে সেমি টেন্ডিনোসাস, এসে সেমি মেমব্রেনোসাস। তোমার বইতে তাহলে আমরা মনে রাখবো কিভাবে? দেখো, বক্রীকরণ পেশি প্রধানত দুইটি, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, একটা হচ্ছে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং একজন মানুষের নাম। উনি কোন ধরনের মানুষ ছিল? বস টাইপের। বিতে বাইসেপস ফিমোরিস, আমরা এখানে বলছিলাম শুধু বাইসেপস, পায়ে ফিমারকে ঘিরে থাকে, তাই এর নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। এসে আমরা মনে রাখবো সেমি, সেমি মানে অর্ধেক, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। টেন্ডনের অর্ধেক, মেমব্রেনের অর্ধেক। তাহলে এটা পড়া হয়ে গেল। দেখো, তাহলে মোটামুটি এই বক্রীকরণ পেশি তোমার পড়া শেষ। এবং এবার করতে হবে প্রসারণ পেশি। যারা এক কথায় প্রকাশ পাও বাংলায়, আমাকে বলো তো, যে বা যাহারা প্রসারণ ঘটায় তাদেরকে আমরা কি বলি? প্রসারক। খেয়াল করে দেখো, যে প্রসারণ ঘটাবে তার নাম কি? প্রসারক। প্রসারক মানে কি? তার মানে দেখো, যে প্রসারক পেশি তার নামও ক দিয়ে। তোমাদের বইতে লেখা আছে কোয়াড্রিসেপস ফিমোরিস, ফিমারকে ঘিরে থাকে, তার নাম হচ্ছে কি? কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রি কথাটা আসছে কোয়ার্টার থেকে। কোয়ার্টার মানে কি? আমরা মানুষ বলি না দোকানে যে মামা কোয়ার্টার রাইস দেন। কোয়ার্টার রাইস মানে হলো একটা প্লেটের 4 ভাগের 1 ভাগ। তার মানে কোয়াড্রিসেপস ফিমোরিস আবার 4টা পেশি নিয়ে যোগফল, মানে 4টা পেশি নিয়ে যুক্ত হয়। এটাই হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে এই 4টা পেশির নাম কি। আমরা মনে রাখবো রক্তের বেমিল। দেখো, বেমিল কথাটা কিভাবে লিখতে পারি না? পারি কিনা? আমরা বাংলা যদি ভালো করে পারি তাহলে আমরা জানি মিলকে কিভাবে লেখা যায়। ম হসন্ত চিহ্নে রস্যই, তারপর হচ্ছে ল। আমি তো এটাই লিখছি, নতুন কিছু লিখি নেই। বেমিল দেখো, তাহলে দেখো বেমিল এইভাবে লেখা যায় না? বেমিল এটা কেন লিখলাম? এটা কারণ আছে। কারণ হচ্ছে কোয়াড্রিসেপস প্রধানত দুইটা পেশি নিয়ে আবার যুক্ত হয়। একটা হচ্ছে আরে হলো রেকটাস, এটা হলো রেকটাস, বতে হলো ভ্যাস্টাস। তাহলে দেখো, একটা হলো রেকটাস, আর একটা কি বললাম? ভ্যাস্টাস। এই ভ্যাস্টাসের আবার 3 ধরনের নাম হতে পারে অবস্থান অনুযায়ী। ধরো আমি একটা সুন্দর করে একটা পা আঁকি, খেয়াল করে দেখো, এটা মনে করো একটা পা। এই পায়ে অবস্থান অনুযায়ী 3 রকম নাম হতে পারে। কিরকম নাম হতে পারে? দেখো, আমি যদি ভাগ করি, এটা হলো পায়ের পাশের দিক, ইংলিশে এটাকে বলা হয় ল্যাটেরাল সাইড। এটা হলো পায়ের মাঝের দিক, ইংলিশে এটাকে বলা হয় মিডিয়াল সাইড। এটা দুই জোড়ের মাঝখানে, ইংলিশে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট সাইড। তাহলে এবার নামগুলো আমরা দেখি। দেখো, এই ভ্যাস্টাসের মধ্যে যারা মাঝের দিকে থাকবে তার নাম কি হবে? ভ্যাস্টাস মিডিয়ালিস। যে দুই জনের মাঝখানে থাকবে তার নাম কি? ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। এবার যে পাশে থাকবে তার নাম কি? ভ্যাস্টাস ল্যাটেরালিস। তাহলে তুমি দেখো, মেইনলি পড়তেছো কোয়াড্রিসেপস ফিমোরিস মোট কয়টা পেশি দ্বারা যুক্ত হয়? 4টা। এখানে একটা, এখানে 3টা, মোট কয়টা হলো? 4টা। খেয়াল করো, রেকটাস ফিমারকে ঘিরে থাকে, তাই নাম হলো রেকটাস ফিমোরিস। ভ্যাস্টাসের অবস্থান অনুযায়ী নাম হয় ভ্যাস্টাস মিডিয়ালিস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস, ভ্যাস্টাস ল্যাটেরালিস। আমার এটা মুখস্থ রাখা তোমার জন্য খুবই সহজ। তাহলে আমরা বললাম যারা প্রসারণ ঘটায় তাদেরকে আমরা বলবো প্রসারক পেশি। 4টা পেশি আছে,
যারা হাঁটু সঞ্চালনের জন্য বক্রীকরণ পেশি বলা হয়, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে নিম্নে কোনটি বক্রীকরণ পেশি নয়? আমরা মনে রাখবো প্রধান পেশি দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রোনেমিয়াস এবং হ্যামস্ট্রিং। এই হ্যামস্ট্রিং আবার তিনটা পেশি যোগফল কি? আমরা জানি যে বাইসেপস ফিমোরিস, সেমিটেডিনোসাস, সেমিওমোনাসিস। তাহলে মোটামুটি আমাদের পড়াটা শেষ, হাঁটুর সঞ্চালন নিয়ে আমাদের পড়া শেষ। লাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন প্রতিবারই আসে করে আসে না, তোমাদের বলা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অলরেডি কিন্তু ডেন্টালে দুইবার প্রশ্ন আসছে। সেটা কোন টপিক ভাই? সেটা হলো লিভার। এখন মাথা মধ্যে আসতে পারে ভাই লিভার কি? লিভার কি মানে কি ওই যে যকৃত? লিভারের বাংলা আমরা সবাই জানি যকৃত। আসলে কি এই লিভার ওই লিভার সেম? না, এই লিভার আর ওই লিভার কিন্তু ভাই টোটালি আলাদা জিনিস। তাহলে এই লিভার কি? আমরা ছোটবেলায় মিনা কার্টুন দেখতাম না, মনে আছে কিনা দেখো। মিনা কার্টুনের মধ্যে এক ছিল হচ্ছে দুজন ক্যারেক্টার ছিল, মেইনলি একটা পাখি ছিল আর দুইটা ছিল, একটা হচ্ছে তোমার মিনা ছিল আর একটা ছিল তার ভাই রাজু। তো তুমি দেখো মিনা যে এবং মিনা ভাই যে রাজু, রাজু আমরা জানি হচ্ছে ওই সময় বাচ্চারা বিভিন্ন খেলনা বা এগুলো নিয়ে চলে আসতো। এই খেলনাগুলোর ক্ষেত্রে অনেক ওখানে জনপ্রিয় ম্যাডাম ছিল, সেই ম্যাডাম কি করতো? এই খেলনাগুলো নিজের মনে করে আলমারির মধ্যে রেখে দিত। তো একদিন রাজু একটা খেলনা নিয়ে আসে, একটা গাড়ি। এই গাড়িটা যখন তোমার হচ্ছে আলমারির মধ্যে রাখতে যায়, তখন আলমারি ভেঙে ওই ম্যাডাম পড়ে গেছিল। তখন ওই সময় মিনা যে যন্ত্র আবিষ্কার করছো তার নাম কি? লিভার। তার মানে তুমি দেখো লিভার কি? এই লিভার। তাহলে লিভার কি? একটি যান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে অল্প বল প্রয়োগ করে বেশি বল পাওয়া যায়। লিভারে কয়টা অংশ আছে? এবার দেখো একটা লিভারের, ধরো একটা লিভার, লিভারের চারটা অংশ আছে। কয়টা অংশ? চারটা। খেয়াল করে দেখো এরকম লিভার তুমি জীবনে দেখছো কিনা? অলরেডি তুমি দেখছো এবং তুমি খেলছো। এরকম ছোটবেলায় একটা খেলা খেলতে না, এই পাশে তুমি বসতা, এই পাশে তোমার বন্ধু বসতো, একজন উপরে একজন নিচে, এরকম সুখের সংসার ছিল। এটাই হচ্ছে সেই লিভার, যেটাকে তোমরা কি বলতা? সিস, বা অনেকে কি বলতো? বলে ভাইয়া ঢেকি। তো যাই বলো না কেন, এই এটা হলো লিভারের প্রকৃষ্ট উদাহরণ। কয়টা অংশ আছে? চারটা। কি কি ভাইয়া? এই তুমি মাঝখানে যে তুমি লাঠির মতো অংশ দেখতে পাচ্ছ, এটার নাম হলো বাহু, লিভারের একটা অংশ। এই পাশে তুমি বসে আছো, তুমি হলো ভার। তোমার বন্ধু এই পাশে বসে আসে, তোমাকে উঁচু করার চেষ্টা করতেছে, সে হলো কি? প্রচেষ্টা। আর এই পাশে নিচের দিকে যে আসে, এটা হলো কি? যার উপর তোমরা সবাই দাঁড়ায় আছো, এটাকে আমরা বলবো পিভট। তাহলে লিভারে কয়টা অংশ পাইলাম? চারটা অংশ। নাম্বার 1 হচ্ছে আমরা বললাম হচ্ছে বাহু, 2 হচ্ছে ভার, 3 হচ্ছে প্রচেষ্টা, 4 হচ্ছে পিভট। ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি লিভারের অংশ নয়? নিম্নের কোনটি লিভারের অংশ নয়? তাহলে আমরা বললাম চারটা অংশ আছে। কি কি বললাম? যে বাহু, ভার, প্রচেষ্টা এবং পিভট। কিন্তু ভাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি? এখান থেকে 3 সেট প্রশ্ন আসতে পারে। তার আগে দেখো লিভার কয় ধরনের হতে পারে? লিভার 3 শ্রেণীর হতে পারে। কি কি শ্রেণী হতে পারে ভাই? একটা হলো আমরা জানি প্রথম শ্রেণীর লিভার, আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এবার তাহলে ভাই প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার থেকে কি প্রশ্ন আসতে পারে? দেখবা কিছু উদাহরণ দিয়ে আছে যে মাথা এবং কাঁধের সন্ধির এখানে কোন শ্রেণীর লিভার তৈরি হয়, বাহুর ভাঁজ কোন শ্রেণীর লিভার। এগুলোকে আমি বলি মানব দেহের এক সেট উদাহরণ দিয়ে আছে তোমাদের বলতে। আরেকটা উদাহরণ দিয়ে আছে কাঁচি, ঠেলা গাড়ি। এগুলো তো মানব দেহে পাওয়া যায় না। এগুলোকে আমি বলি হলো বাস্তব উদাহরণ থেকে এক সেট প্রশ্ন আসে। আরেক সেট হচ্ছে মাঝে কে থাকে, মাঝে। এখন মাথার মধ্যে আসতে পারে ভাই মাঝে কে থাকে, এটা মানে কি? এর মানে হলো প্রতিটা শ্রেণীর লিভারের দেখবা মাঝে চেঞ্জ হয়ে থাকে। যেমন এই জায়গাটা মাঝে কি আছে বলো দেখি? পিভট মাঝে আছে, দুই পাশে আছে প্রচেষ্টা এবং হচ্ছে ভার। এবং তুমি নিজে বুঝতে পারতেছো বাহুতে কোনো চেঞ্জ করা যায় না, বাকি সবকিছু চেঞ্জ করা যায়। ঠিক কিনা বলো? তাহলে তুমি দেখো এই পাশে আছে ভার, এই পাশে আছে প্রচেষ্টা, মাঝখানে আছে পিভট। তবে এটা সব শ্রেণীর লিভারের ক্ষেত্রে এই সেটিং এ থাকবে না। কোন কোন সেটিং এ থাকবে প্রচেষ্টা মাঝে থাকবে, কোন কোন সেটিং এ ভার মাঝে থাকবে, বাকি দুজন দুই পাশে চলে যাবে। তুমি যদি জানো কোন শ্রেণীর লিভারের মাঝে কে থাকে, তাহলে তুমি সহজে বলতে পারবে যে দুই পাশে কি আছে। সুতরাং তোমাকে জানতে হবে কোন শ্রেণীর লিভারের মাঝে কি থাকে। তাহলে দেখো তোমার 3 সেট প্রশ্ন করতে হবে। তোমার কি মনে হয় 3 সেট প্রশ্ন করা খুবই কঠিন নাকি সহজ? অবশ্যই অনেক কঠিন। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আপনার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক বেশি কঠিন লাগে না। তোমাকে যদি বলো যে ভাইয়া আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে কি লাগে, আমি বলবো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন লাগে মানুষের মন পাওয়া। মানে কি? এটা মানে হলো তুমি এটা আবেগে আপ্লুত হয়ে বা আবেগে আপ্লুত না হয়ে তুমি জাস্ট কথাটা লেখো যে মানুষের মন পাওয়া, কথাটা এইভাবে ঘুরায় লেখো যে মানব
মন পাওয়া বড়ই কঠিন। এটাতে দেখো তোমার 6টা প্রশ্ন পড়া শেষ। এটা মানে কি? প্রথমে আমরা দেখি মানব দেহের উদাহরণ 3টা। দেখো মানব দেহের উদাহরণ 3টা করব। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মতে মাথা, মানে তোমার মাথা এবং কাঁধের মধ্যে যে সন্ধি, এটা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। পতে পা, মানে তোমার পায়ের আঙ্গুলের উপর যদি দাঁড়াই আমরা সব পায়ের আঙ্গুলের উপর দাঁড়াই না, পায়ের আঙ্গুলের উপর দাঁড়াইলে কোন শ্রেণীর লিভার তৈরি হয়? দ্বিতীয় শ্রেণীর লিভার। আর বতে বাহু, দেখো এই যে বাহুর ভাঁজ, এটা কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। বাহুর ভাঁজ কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। তার মানে আমরা বললাম মানব মন পাওয়া বড়ই কঠিন। এবার দেখো বাস্তবতা অনেক কঠিন, কঠিন দিয়ে মনে রাখবো। এটা মানে কি? প্রথম শ্রেণীর লিভারের মাঝে কে থাকে? পতে কাঁচি। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে ঠতে ঠেলা গাড়ি। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে নতে নখ কাটা যন্ত্র। তাহলে দেখো আমি যদি এখন প্রশ্ন করি সহজে পারবা। ঠেলা গাড়ি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? দেখে বলতে পারছো দ্বিতীয় শ্রেণীর লিভার। এবার যদি প্রশ্ন করি কাঁচি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তুমি দেখে বুঝতে পারছো প্রথম শ্রেণীর লিভার। পারা যাবে না? পারা যাবে। এবার দেখো মাঝে কে থাকে? দেখো সন্তান হিসেবে আমরা যতটা অকৃতজ্ঞ হই না কেন, আমাদের মাঝে মাঝে মনে হয় না যে আমাদের এই পর্যন্ত আসার পিছনে আমাদের বাবা মার ভূমিকা অপরিসীম? এটা তোমাদের মনে না হলেও আমার মাঝে মাঝে মনে হয় যে আমার এই পর্যন্ত আসার পিছনে আমার পিতার ভারী প্রচেষ্টা ছিল। এর মানে কি? দেখো মাতারও অনেক ভারী প্রচেষ্টা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে রাখার জন্য পিতার ভারী প্রচেষ্টা মনে রাখবো। এটা মানে কি? প্রথম শ্রেণীর লিভারের মাঝে কি থাকবে? পতে পিভট, পিভট। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে কি থাকবে? ভার। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে কি থাকবে? প্রচেষ্টা। তাহলে এবার বুদ্ধি করে বলো, তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে যদি প্রচেষ্টা থাকে, দুই পাশে কে থাকবে? পিভট এবং ভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে যদি ভার থাকে, দুই পাশে কে থাকবে? পিভট এবং প্রচেষ্টা। এবার কি সহজ হয়ে গেছে ইকুয়েশনটা? তাহলে তুমি দেখো আমরা অ্যাকচুয়ালি এই কথাগুলো দিয়ে 9 সেট প্রশ্ন পড়ে ফেলছি, এবং যেটা আমাদের ভুল ছাড়া হবে। তাহলে আমাদের লিভার নিয়ে এর বাইরে প্রশ্ন আসবে না। তবে হ্যাঁ, তুমি শুধু মোটোটা পড়বা। যেমন মেডিকোর একটা মোটো আছে না, স্বপ্ন পূরণে আন্তরিক প্রচেষ্টা, বা বর্তমানে একটা মোটো আছে তুমি দেখবা যে বই আমরা হচ্ছে চলো বহুদূর, বা এরকম কিছু দেখবা। সকল তোমার হচ্ছে সকল কোম্পানিগুলোরই দেখবা না কোনো কোনো মোটো থাকে। একইভাবে প্রথম শ্রেণীর লিভার তুমি কিভাবে বুঝবা তাদের মোটো কি? তারা বলে অল্প বলে বেশি ফল পেতে চান, আমাকে ব্যবহার করুন। তুমি দেখবা তোমার বইতে লাস্ট লাইনে বড় করে লেখা আছে, অল্প বলে বেশি ফল পেতে চাইলে প্রথম শ্রেণীর লিভার ব্যবহার করতে হবে। দ্বিতীয় শ্রেণীর লিভারের মোটো তোমাকে মনে রাখতে হবে, সামান্য চেষ্টা বেশি ওজন রাখতে চান, আমাকে ব্যবহার করুন। তাই দ্বিতীয় শ্রেণীর লিভারের মেইন মোটো কি? সামান্য চেষ্টা বেশি ওজন। আর তৃতীয় শ্রেণীর লিভার বলে যে দ্রুতগতির সঞ্চালনের জন্য আমার ব্যবহার অপরিহার্য। তার মানে তৃতীয় শ্রেণীর লিভারের কাজ কি? দ্রুতগতির সঞ্চালন করা। এটা আমরা বুঝতে পারছি। তাহলে মোটামুটি তোমার লিভার পড়া শেষ। লিভার থেকে এর বাইরে প্রশ্ন আসবে না, আসলে আমরা দিব না। ক্লিয়ার ব্যাপারটা? এবার লাস্ট একটা বিষয় পড়ে আজকে আমাদের ক্লাস শেষ করব, সেটা হচ্ছে হাড় ভাঙা। ভাই হাড় ভাঙা কি প্রশ্ন হতে পারে? হাড় ভাঙা 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে সাধারণ হাড় ভাঙা, আর একটা হচ্ছে জটিল হাড় ভাঙা, আর একটা হচ্ছে যৌগিক হাড় ভাঙা। নাম শুনেই বুঝতে পারতেছো সাধারণ হাড় ভাঙা, যে হাড় ভাঙাটা তুমি বাইরে থেকে দেখতে পারো না। তাহলে যদি তুমি মানে সাধারণ হাড় ভাঙা বলতে তুমি বাইরে থেকে এক্স না করলে তুমি বুঝতে পারবে না, তাহলে এটাকে বদ্ধ হাড় ভাঙা বলবো না উন্মুক্ত হাড় ভাঙা বলবা? এটা হচ্ছে বদ্ধ হাড় ভাঙা। তাহলে উন্মুক্ত কোনটা? যেটা যৌগিক, যে হাড়টা ভেঙে গেলে বাইরের চামড়া সহ ছিঁড়ে যায়, এটাকে আমরা বলি যৌগিক হাড় ভাঙা, যেটাকে আমরা বলি উন্মুক্ত হাড় ভাঙা। আর আরেকটা হাড় ভাঙা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে চাপা হাড় ভাঙা, সেটাকে আমরা কি বলি? জটিল হাড় ভাঙা। এবং সেখানে আমরা বলবো যে তোমাদের বইয়ের মধ্যে 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে বহু টুকরো জটিল, আর একটা হচ্ছে একাধিক অস্থি ভাঙলে। মানে 2 ভাবে হতে পারে, একটা অস্থি অনেক ভাবে ভাঙলে এটা বহু টুকরো জটিল, আবার দেখা গেল একাধিক অস্থি ভেঙে গেছে, এটা কি বলবো? এটা এক ধরনের জটিল হাড় ভাঙা। তাহলে হাড় ভাঙা 3 প্রকার হয়। সাধারণ হাড় ভাঙা যার আরেক নাম বদ্ধ হাড় ভাঙা, জটিল হাড় ভাঙা যৌগিক হাড় ভাঙা যার আরেক নাম হচ্ছে মুক্ত হাড় ভাঙা বা উন্মুক্ত হাড় ভাঙা, এবং জটিল হাড় ভাঙা যার আরেক নাম হলো চাপা অস্থি ভঙ্গ। এটা বললে তো মোটামুটি শেষ। আর দুটো জিনিস বুঝতে হবে, একটা হলো মস্কানো, আর একটা হচ্ছে আমরা বলি স্থানচ্যুতি। এই দুটো মাঝখানে পার্থক্য না বুঝলে বুঝবা না। স্থানচ্যুতি বলতে আমরা বুঝি ধরো এই অস্থিটা এখানে আছে, এখান থেকে সরে গিয়ে এখানে চলে আসছে, এর আশপাশের লিগামেন্ট বা পেশিগুলো সরে যাওয়ার দরকার নেই, এটাকে বলি স্থানচ্যুতি। এবং এখানে স্থানচ্যুতিতে কোনো লিগামেন্ট ছেড়ে না। মস্কানোতে কি হয়? মস্কানোতে হলে এই পুরো জায়গাটা মস্কায় যায়, তখন আশপাশের যে লিগামেন্ট থাকে সেটাও কিন্তু সরে যায়। এবং
তোমাকে জানতে হবে যে লিগামেন্ট ছিঁড়ে গেলে বা তোমার এরকম পা মস্ত গেলে তোমাকে কি করতে হবে। অ্যান্সার একটাই, যে পা মস্ত গেলে আমাদের ঘরে বসে ভাত খেতে হবে। ভাত মানে কি? রাইস। রাইস মানে কি ভাইয়া? রাইসের 4টা স্টেপ নিতে হবে মস্ত গেলে পা। রাইসের আরে হবে ভাইয়া রেস্ট। তাহলে পা মস্তে গেলে প্রথম ধাপ কি? রেস্ট নিতে হবে। 2 নম্বর হচ্ছে আই। আই মানে কি? আইসক্রিম। পা মস্তে গেলে তুমি আইসক্রিম খাওয়া ঘরে বসে বসে না। আই মানে হলো আইস, তোমাকে বরফ নিতে হবে। যে জায়গায় মস্তে গেছে ওই জায়গাটা বরফ নিতে হবে। আর সি মানে কি ভাইয়া? তাহলে কম্পেনসেশন, ক্ষতিপূরণ। ধরো তোমার এখান থেকে ট্রাক দুর্ঘটনা, এই জায়গা থেকে তোমার 5 কেজি মাংস নিয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা ওইভাবে রেখে দেওয়া যাবে না। ওই জায়গায় গরু বা ছাগল যাই হোক না কেন, এগুলো মাংস দিয়ে তোমাকে পূরণ করতে হবে। এটাকে আমরা বলি ক্ষতপূরণ বা কম্পেনসেশন বা ক্ষত পরিষ্কারও বলা হয়। এটাকে তোমার যে এক এক বইতে এক রকম। ইতে হচ্ছে ইলেভেশন। বুঝতেই পারতেছো, ইলেভেশন মানে উত্তোলন। তোমরা দেখবে যে বাংলা সিনেমায় নায়ক যেভাবে মারা হোক না কেন, পায়ে বাড়ি মারলে মাথার মধ্যে একটা ব্যান্ডেজ করে, হাতের মধ্যে একটা ব্যান্ডেজ করে, আর হাতটা এমনি উঁচু করে রাখে। এরা কিভাবে শিখছে? কোন জায়গায় ফ্র্যাকচার হলে সেই জায়গাটা আমরা উত্তোলন করি বা ইলিভেশন করে রাখি। এখান থেকে ওরা মূলত বুঝতে পারছে এখানে যেখানেই বাড়ি হাত না কেন, নায়করা দেখবে যে এখানে হাতে একটা প্যাচ দেয়, গলায় একটা প্যাচ দেয়, হাতটা উঁচু করে রাখে। এটাকেই বলে ইলিভেশন। তাহলে এটা কেন করা হয়? মস্কায় গেলে করা উচিত। অর্থাৎ আমরা বুঝলাম যে কারো পা বা হাত মস্কায় যায় 4টা স্টেপ আছে। প্রথমে হচ্ছে রেস্ট দিতে হবে, আইতে হচ্ছে আইস বা বরফ লাগাইতে হবে, সিতে হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ করতে হবে, ইতে হচ্ছে আমাদের বুঝতে হচ্ছে ইলিভেশন বা উত্তোলন করে রাখতে হবে। এই ধাপগুলো বললে মোটামুটি আমাদের পড়া শেষ। তাহলে এই অধ্যায় মোটামুটি আমাদের সব পড়া হয়ে গেছে। মানে একটি মেন যে জিনিসগুলো আমাদের পড়া দরকার ভর্তি পরীক্ষার জন্য তার ভাবে পড়া হয়ে গেছে। একটা প্রশ্ন তোমাদের মন থেকে আসে যে ভাইয়া এখানে ব্যবহারিকের মধ্যে কিছু অংশ আছে, সেই ব্যবহারিক অংশগুলো ভাইয়া কি কি পড়বো? ব্যবহারিক অংশ থেকে ভাইয়া একটা জিনিস মনে রাখবা, যে ব্যবহারিক অংশ থেকে তোমাকে যেটা শুধু মেডিকো দাগাই দিছে, শুধু ওই দাগানো অংশ পড়বে। এই দাগানোর বাইরে তোমাকে পড়তে হবে না। তবে মেন কথা যেগুলো আছে ব্যবহারিক অংশের মধ্যে যে অস্তিগুলো মেন কথা আছে, সেগুলো ভাই আমি কিন্তু ক্লাসে আলোচনা করে দিচ্ছি। সুতরাং এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো আজকে আমাদের যে আলোচনা, অর্থাৎ চলন এবং অঙ্গচালনা, যেটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ার মেন সিস্টেম হচ্ছে তোমাকে প্রথমেই মানে অনেকে ভাবে যে না আজকে একদম পড়ে একদম শেষ করে ফেলবো, মানে অনুপ্রাণিত হয়ে দেখা যায় যে প্রথম থেকে শেষ পর্যন্ত সে হয়তো বা ডিটেলস করে দিতেছে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এটা পড়ার জন্য প্রথমে দেখবে তোমাদের একটা সুলাইমানি বক্স আছে, যেটার মধ্যে আমি ক্লাসের প্রথমে যে আলোচনা করছি যে এই তোমাদের অস্থিগুলোর অবস্থান, অস্থিগুলোর সংখ্যা এবং অস্থিগুলোর নাম, এটা তোমাকে আগে কনফার্ম করতে হবে। যদি তুমি দেখো সকল অস্থিগুলোর অবস্থান, সংখ্যা এবং নাম পারো, তারপর তুমি ডিটেলস পড়বা। ডিটেলস কোনটা পড়বা? আগে ভাইয়া ক্লাসের মধ্যে যা যা পড়াই দিচ্ছে সেটা আগে ডিটেলস পড়বা, তারপর যদি তুমি পারো তারপরে তুমি অন্যান্য অংশের মধ্যে যাবা। ঠিক আছে? তুমি দেখো যে না ওই অংশ তোমার পড়া হইতেছে না, তাহলে তোমার ডিটেলস এর অন্যান্য অংশ পড়ে কোন একটা লাভ নেই। আগে এই অংশগুলো মুখস্থ করবা, তারপর তুমি এক্সট্রা মধ্যে যাও। আর তুমি দেখো অনেকে আছে আমরা বইয়ে যাই দেখ না কেন সব করে ফেলতে পারি, তাদের ক্ষেত্রে তোমরা সব করবা, কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু জীববিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তার মানে কোনো কিছু আমাদের বাদ না দিয়ে ভালো। তবে পড়ার জন্য আগে এগুলো শেষ করলে তারপরে ডিটেলসে যাবা। তাহলে আমাদের আজকের যে ক্লাস চলন এবং অঙ্গচালনা এখানে শেষ হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে থাকো। আমি ডাক্তার মাহফুজ করিম মুন্না, তোমাদের সাথে আবার কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে। অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষার চান্স পেলে তোমাদের যে গ্র্যান্ড সলিউশন প্রোগ্রাম সেখানে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা এবং আল্লাহ হাফেজ।